স্বাগত স্টার নিউজের বিশেষ আয়োজনে সঙ্গে আমি সিফাত শাহরিয়ার। আর আজকে আমরা পেয়েছি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে। স্বাগত আপনাকে স্টার নিউজে। অসংখ্য ধন্যবাদ সিফাত, এবং ঈদ মুবারক। আপনাকে ঈদ মোবারক। এবং আপনাকে যে দায়িত্ব দেওয়া হলো সেটি বলা যায় বাংলাদেশের আগামী প্রজন্ম কোন পথে যাবে, কিংবা বাংলাদেশের মেরুদণ্ড কতটা শক্তিশালী থাকবে, যেখানে ভিতটা গড়ে দেওয়া হয় সেই প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্যই বলা যায় আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আপনার কি মনে হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোন পথে যাচ্ছে, অবস্থা কি? কোন পথে আছে আর কোন পথে যাচ্ছে দুটো কমপ্লিটলি ভিন্ন আলোচনা। তবে এই দায়িত্ব আমাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আস্থা রেখে দিয়েছেন, তার জন্য প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই। এবং উনি দিয়েছেন কারণ উনি বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা যেভাবে দেখতে চান, সো প্রতীয়মান যে ব্যবস্থা আছে এই ব্যবস্থাটা কার্যকরী না, এটা আমরা পরিষ্কার দেখছি। আপনিও সিফাত শিক্ষা কভার করেন, আপনি খুব ভালো করে জানেন যে আমাদের প্রাথমিক শিক্ষার্থীদের জ্ঞানের স্বল্পতা, যে জিনিসগুলো বেসিক ভাষা গণিত জানার কথা সেগুলো তারা জানে না। এবং সকল ধরনের মানে প্রাতিষ্ঠানিক সকল ধরনের যেসব সুযোগ সুবিধা থাকার কথা, ইভেন কি শ্রেণীকক্ষ বা টয়লেট মানে ওয়াশ ব্লক, এগুলো নিয়েও অনেক বড় জটিলতা, অনেক বড় ঝামেলা আছে। সো এটা হলো এখন যে অবস্থা। আগামীতে কি হবে, মানে কোথায় যাচ্ছে যাচ্ছে হলো এই সবগুলোর সহজ সমাধানের দিকে যাচ্ছে। সো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে স্বপ্ন দেখেছেন, যেভাবে উনি শিক্ষা ব্যবস্থাকে দেখতে চান, যে কারিকুলাম হবে আমাদের শিক্ষার্থী বান্ধব, টিচার বান্ধব, টিচাররা হবেন ক্লাসরুম বান্ধব, শিক্ষার্থী বান্ধব, ক্লাসরুম ডিজাইন হবে শিক্ষার্থী বান্ধব, লার্নিং বান্ধব, সো দ্যাট ফাইনাল প্রোডাক্টটা যেটা আসে সেটা আমাদের শিক্ষিত একটা সমাজ তৈরি। সো সেই জায়গা থেকে আমরা কাজ করছি এখন, এবং আমরা আশাবাদী আমাদের এই সরকারের যে সময়টা আছে আগামী 5 বছর, 3 মাস অতিবাহিত হয়েছে, বাকি আরও যতখানি বাকি, তার ভেতরে এটা সম্পূর্ণরূপে আমরা কমপ্লিট করতে সক্ষম হব বলে আমি খুবই আশাবাদী। আপনি 3 মাস হলো, 3 মাসের কিছু বেশি সময়, প্রায় 98 দিনের মতো, সেই সময়কার যে শিক্ষা ব্যবস্থা বিদ্যমান যে কথাটা সেটি বলছি, পাঠদান প্রক্রিয়া, সিলেবাস, এই সব বিষয়কে যদি আপনি এক কথায় বলতে চান, সেটা কি খুব ভালো ছিল কিংবা মোটামুটি কিংবা খারাপ, কোনটা বলবেন? কিছু জিনিস মোটামুটি, কিছু জিনিস খারাপ, ওভারঅল ব্যবস্থাটা খারাপ। সো যেমন মনে করেন কারিকুলাম ভালো না, কিন্তু খুব খারাপ এটাও না। সো এগেন, ভালো না ইজ নট গুড এনাফ, এটা খুব ভালো হতে হবে। কারিকুলামটা পৌঁছে দেবার মূল আপনার সোর্সটাই হলো টিচার, শিক্ষক। শিক্ষকদের অবস্থা খুবই খারাপ, আনট্রেন্ড, মানে বেশিরভাগ অনেক ক্লাসরুমে টিচার নেই, যে টিচার আছে তারা আনট্রেন্ড, টিচারদের কোনো এনথুজিয়াজম নেই, টিচারদের সাথে লার্নিং, স্টুডেন্ট এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কোনোটার সাথে ভালো সম্পর্ক নেই। এটার খুব খারাপ অবস্থা। এরপর আসেন যেই জায়গায় শিক্ষা পাঠদানটা হচ্ছে, স্কুল কক্ষগুলো, শ্রেণীকক্ষগুলো বা স্কুলগুলোর খুব খারাপ অবস্থা, মানে কনস্ট্রাকশন থেকে শুরু করে মেইনটেনেন্স সব কিছুর খুব খারাপ অবস্থা। সো বেশিরভাগ জিনিস ইন বিটুইন মোটামুটি টেনে হেঁচড়ে চলে বা খুবই খারাপ, ভালো কিছুই নাই। শিক্ষা ব্যবস্থার অনেক বিষয়ে আপনি বলছেন যে এখনো নেতিবাচক অবস্থায় রয়েছে, তো সেটিকে ঠিক করার জন্য নিশ্চয়ই আপনারা পরিকল্পনা নিয়েছেন। কোন বিষয়টা সবার আগে আসলে দেখবেন? সরকার একসাথে সবগুলো করতে পারে, আমি একা সবগুলো করতে পারবো না, আপনি একা সবগুলো করতে পারবেন না। সরকার কিন্তু একটা ব্যক্তির মতো না, সরকারের এত অঙ্গ প্রত্যঙ্গ। সো যেমন মনে করেন আমার মন্ত্রণালয়ে কর্মরত আছে অলমোস্ট 4 লক্ষ আপনার অফিসিয়ালস, সেটা মানে আপনার ওই সহকারী শিক্ষক থেকে শুরু করে, হেডমাস্টার থেকে শুরু করে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স, একদম মন্ত্রণালয়ের অলমোস্ট 4 লক্ষ। মানে বাংলাদেশ সরকারের এমপ্লয়মেন্টে যতজন আছেন তার অলমোস্ট 4/1 আমার মন্ত্রণালয়ে আছেন, এত বড় একটা মন্ত্রণালয়। তো এখানে ওই ম্যান পাওয়ারটা আছে, ওই রিসোর্সটা আছে যে আমরা সব কিছু একসাথে করতে পারি। আমি একা করবো না, কিন্তু এগেন আমার দ্বারা সবকিছু একসাথে করা সম্ভব না। সো কিন্তু আমি যে জায়গায় আছি, আমার দায়িত্ব না সবকিছু একসাথে করা বা সবকিছু করা। আমার দায়িত্ব হলো যে যারা যেই কাজটা পারবেন তাদেরকে ওই কাজটার দায়িত্ব দিয়ে ওই কাজটা করতে দেয়া, এবং যেন নজরে থাকে যে তারা ওই কাজটা ঠিকভাবে করছেন কিনা। সো যেমন কারিকুলাম, যারা আর্লি লার্নিং এক্সপার্টস আছেন আমার মন্ত্রণালয়ে আছেন বা মন্ত্রণালয়ের বাইরে আছেন, আমাদের এনজিও পার্টনারদের ভিতরে বিদেশি সহযোগিতা অনেকে আছেন আমাদের লার্নিং পার্টনার্স, মানে লার্নিং এক্সপার্টস,
তাদেরকে একত্রিত করে কারিকুলামের কাজ করতে দেয়া। যারা শিক্ষকদের নিয়ে কাজ করেন, শিক্ষক ট্রেনিং অ্যান্ড হোয়াটনট, তাদেরকে একসাথে গিয়ে শিক্ষকের ট্রেনিংটা রেডি করা। শিক্ষকদের অ্যাকচুয়ালি কি দরকার, শিক্ষক প্রতিনিধিদের সাথে সেটা আলোচনায় বসা, যে তাদের রেমুনারেশন বা স্টেটাস এটাতে কি দরকার, সেই জায়গায় কাজ করা। অ্যাডমিনিস্ট্রেটর, আমার 3000 মতো আমার অ্যাডমিনিস্ট্রেটর আছে, মানে একদম এটিও, মানে সহকারী উপজেলা আমার প্রাথমিক শিক্ষা অফিসার থেকে শুরু করে ডিডি পর্যন্ত আছে 3000 মতো। এই 3000 এদের কি দরকার, তাদেরকে ওই ক্যাপাসিটি বিল্ডিংয়ে দেয়া। তো এই কোনোটাই কিন্তু আমি করছি না, আমি রাস্তাটা করে দিচ্ছি যেন এই সব কিছু সঠিক মতো করা হয়। বিল্ডিং আমি বানাচ্ছি না, এলজিডি বানাচ্ছে, পিডব্লিউডি বানাচ্ছে, এরা বানাচ্ছে, কিন্তু এরা বিল্ডিং যেন ঠিকভাবে বানায়। বিল্ডিং বানানোর সময় এদের নজর যেন ঠিক জায়গায় থাকে, যে আমার বাজেটটা যদি, যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন যে শিক্ষা ইজ এন ইনভেস্টমেন্ট, সো শিক্ষা খাতে ব্যয় উনি বাড়াবেন। সো শিক্ষা খাতে ব্যয় যখন বাড়ে, শুধু শুধু আমার 100টা বিল্ডিং যেন না বেড়ে। এবং এবার একটা কথা আমরা শুনেছি যে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ থাকবে আসন্ন বাজেটে। আমি সেভাবে আশাবাদী, কারণ সেটা দরকার আসলে। হ্যাঁ, প্রথমে শিক্ষা, তারপর স্বাস্থ্য, এই দুটো যদি আপনি ঠিক রাখতে পারেন, দেশের উন্নয়ন একা একা হবে, অন্য কিছু লাগে না। আমি একটা কথা অনেককে বলি, আজকে আপনার ক্যামেরা নিয়ে আপনার সামনেও বলছি, যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যান, অলিতে গলিতে যান, আপনার দেশে বাড়ি কোথায়? আমার লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর কোন জায়গাটায়? একেবারে সদরে। সদর, লক্ষ্মীপুর সদর। সো লক্ষ্মীপুর যাবার পথে, যেমন মনে করেন লক্ষ্মীপুর, এখন আমি লাস্ট লক্ষ্মীপুর গেছি বোধহয় আড়াই 3 বছর আগে, মানে জুলাই গণ আন্দোলনের আগে গেছি লাস্ট লক্ষ্মীপুর। কিন্তু অনেক উপজেলায় আছে, মানে এই রাস্তাঘাটের খুবই বাজে অবস্থা, মানে যেতে যেতে যান পার হয়ে যায়। রাস্তা আসলে দূরত্ব বেশি না, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ, তখন কনস্ট্রাকশন চলছিল যদিও এটাও। তো এই লক্ষ্মীপুরে আপনি যাওয়ার সময় আসে ডান দিকে বা দিকে যা কিছু দেখবেন, আপনি একটা মুহূর্তের জন্য যদি চিন্তা করেন যে আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে, বা আমরা 15-20 বছরই ধরি, বেশি পিছিয়েও যাওয়ার দরকার নেই, 55 বছর যাওয়ার দরকার নেই, 15-20 বছরই ধরি। 15-20 বছর আগে যদি এই জায়গাগুলো যারা ছিলেন তারা আরেকটু বেটার শিক্ষা পেতেন, তাহলে আজকে কি তাদের সেম কামাই থাকতো? আর যদি সেম কামাই না থাকে বা থাকতো, তাহলে ওই বাসা কি ওরকম থাকতো, ওই দোকানটা কি ওরকম থাকতো, ওই রাস্তাটা কি ওরকম থাকতো? পরিবর্তন আসবে। সবকিছু অটোমেটিক, কারোর কিচ্ছু করতে হবে না, যে শিক্ষাটা যদি আপনি দিয়ে দিতেন, পরিবর্তন একা একা চলে আসতো। সো আমরা আবার এখন আর সময় নষ্ট না করে, যেটা 15 বছর আগে করা যেত, 20 বছর আগে বা 55 বছর আগে করা যেত, আজকে করা শুরু করব, যেন আগামী 15-20 বছর পর এই কথা কেউ বলতে না পারে। আপনি শিক্ষা বলতে কি শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন কিংবা পুঁথিগত বিদ্যা অ আ ক খ শেখাটাকে বুঝছেন কিনা? কারণ আমি এই জিনিসটা কেন বলছি, একটা দুঃখজনক ঘটনা আপনিও জানেন, এই মিরপুরে রামিসা হত্যাকাণ্ড। আর সে প্রাথমিকের একজন শিক্ষার্থী, মানে আমি এটি কেন বলছি, প্রধানমন্ত্রী এই যে ময়মনসিংহে গেলেন, সেখানে আসলে তিনি বলেছেন যে রামিসা হত্যাকাণ্ড মানবিক অবক্ষয়ের আমাদের চূড়ান্ত রূপ প্রকাশিত হয়েছে সেখানে। তো এটিকে আসলে আমরা এই শিক্ষা ব্যবস্থায় কি নিয়ে আসা যায় কি না, প্রাথমিক শিক্ষার্থীদেরকে অ আ ক খর পাশাপাশি কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, কোন প্রতিবেশী থেকে দূরে থাকতে হবে, প্রতিবেশী কিভাবে চেনার উপায় কি, কে ভালো লোক এটি এটি পারিবারিক শিক্ষার একটা অংশ, ঠিক আছে, কিন্তু তারা অনেকটা সময় ধরে শিক্ষকদের কাছে থাকে। তো এই জিনিসটা আপনি কি এটার কি বিষয়ে মনে আমি করেন? দুটো জিনিস আপনাকে বলবো। প্রথমত, আমরা নতুন যে কারিকুলাম আনছি, সিভিক এবং মোরাল এডুকেশন এটার বড়ভাবে এটার অংশ হবে, অনেক বড়ভাবে এটার অংশ হবে। সো সেই জায়গা থেকে আপনি যে কনসার্নটা উত্থাপন করলেন, সেটা ইতিমধ্যে আমরা আনসার করার কাজ করছি। নতুন সিলেবাস এটা, মানে নতুন কারিকুলাম এটা বড়ভাবে থাকবে। দ্বিতীয় আরেকটা জিনিস আপনাকে বলি আমি, বিশ্বের এমন কোনো দেশ নেই, এমন কোনো জাতি নেই, এমন কোনো জায়গা নেই যেখানে জিরো ক্রাইম। কিছু ক্রাইম থাকে ভাই, কিছু করার নেই। আপনি যে মর্মান্তিক একটা ঘটনার কথা উত্থাপন করলেন বা মেনশন করলেন, এটা অত্যন্ত মর্মান্তিক। একজন বাবা হিসেবে যখন আমরা চিন্তা করি, আমরা গা শিউরে ওঠে, একজন মানুষ হিসেবে শিউরে ওঠে, বাবা হতে হবে না, শিউরে ওঠে। বাট হ্যাভিং সেড দ্যাট, দেখেন, এটা বেশ কয়েকদিন আগের ঘটনা, আজ পর্যন্ত আপনি একটা ঘটনা নিয়ে কথা বলছেন। এটার গুড সাইড ব্যাড সাইড আছে। ব্যাড সাইডটা হলো মর্মান্তিক ঘটনা, সবাইকে ছুঁয়ে গেছে, কথা বলছেন। এটা একটা গুড সাইডও আছে। গুড সাইডটা কি, যে গত কয়েকদিনে কিন্তু এরকম আরও 100টা হয়নি। ক্রাইম বন্ধ হয়ে যাবে না, ক্রাইম কিছু থাকবে। পিডোফিলিয়া, মানে এটা যেটা ক্রাইমের এটা একটা অংশ, বা মার্ডার, এগুলো সবচেয়ে জঘন্যতম হিংস্রতম ক্রাইম। জিরো বিশ্বের ইতিহাসে কখনো হয়নি, আগামী দিনেও হবে বলে আমরা ঠিক ধারণা করাটা ভুল হবে। যতটা কমিয়ে নিয়ে আসা যায়। এবং
আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে যেটা খুব বেশি আছে তা না। অবভিয়াসলি যেটা আছে সেটাও আমরা মানে সহ্য কেন করব? আমরা জিরোর দিকেই যেতে চাই, আরও কমিয়ে নিয়ে আসবো। আজকে যদি 5টা মার্ডার হয়, কালকে যেন 3টা হয়, তারপরের দিন যেন 1টা হয়, তারপরের দিন যেন জিরোর কাছাকাছি চলে আসে। আমাদের প্রচেষ্টা এটা থাকবে। তবে এই একটা ইনসিডেন্টের জন্য চিন্তা করা যে আমাদের পুরোপুরিভাবে জাতীয়ভাবে সামাজিক অবক্ষয় হয়ে গেছে, এইটা আমার কাছে অ্যাটলিস্ট প্রতীয়মান না। এই যে এই একটা মর্মান্তিক ঘটনার পর যে বিশালভাবে সামাজিক বহিঃপ্রকাশ হয়েছে অফ অ্যাঙ্গার, অফ ফ্রাস্ট্রেশন, এটাও পরিষ্কার বোঝায় কিন্তু যে আমাদের সামাজিক অবক্ষয় হয়নি, আমরা হারিয়ে যাইনি, আমরা ভুলে যাইনি, আমরা সামাজিকতা ভুলে যাইনি। এবং দেখেন এরকম একটা ঘটনাতে মাননীয় প্রধানমন্ত্রী খুদ তাদের বাড়িতে পৌঁছে গেছে সহানুভূতি জানাবার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী একদম পরিষ্কার করেছে যে আইনের সবচেয়ে স্ট্রিক্টেস্ট, স্ট্রংগেস্ট অ্যাপ্লিকেশন এবং ইমপ্লিমেন্টেশন এখানে হবে। এবং উনি শুধু এটা বলেন নাই কিন্তু যে শুধু এই পার্টিকুলারটাতে হবে, উনি বলেছেন এই ধরনের যে কোনো ঘটনা ঘটলে, মর্মান্তিক দুর্ঘটনা যেটাই বলে না কেন ঘটলে, সেখানে আইনের স্ট্রিক্টেস্ট অ্যাপ্লিকেশন হবে। অ্যান্ড উই মিন ইট। সো আমরা জিরোর কাছাকাছি আনতে চাই, তাই বলে আবার জিরো হয়ে যাবে এটা চিন্তা করাটাও যেমন একটু ভুল, আবার আমরা পুরোপুরিভাবে আমাদের সামাজিক অবক্ষয় হয়েছে এটা আমি মানি না। ভেরি ফ্যাক্ট যে এই একটা ইনসিডেন্টের এত বড়ভাবে বহিঃপ্রকাশ হয়েছে এটা বিরোধিতায়, সেটাও পরিষ্কার বলে দেয় যে না ভাই, আমাদের সমাজ ঠিক জায়গাটাতে আছে, হ্যাঁ আমাদের ক্রাইম ডিমিনিশ করার জন্য আরও কাজ করবে। না, আমার পয়েন্টটা যে শিশুদেরকে আরো বেশি সচেতন করার ও না, ক্ষেত্রে এগেন আমি যেটা আমি প্রথমে এটার উত্তর দিয়ে নিয়েছি যে আমরা অনেক বড়ভাবে সিভিক মোরাল এডুকেশন, সো হাউ টু বি এ গুড সিটিজেন, হোয়াট টু ডু, হাউ টু ডু, এই জিনিসগুলো আমরা বড়ভাবে প্রাথমিকেই ঢুকাচ্ছি। কারণ প্রাথমিকের দায়িত্ব খুব বেসিক ফাউন্ডেশনাল নলেজ দেয়া, বিজ্ঞান শেখানো, ক্যালকুলাস শেখানো, এত কিছু শেখানো প্রাথমিকের দায়িত্ব না। ইভেন কি জিওগ্রাফি শেখানো প্রাথমিকের দায়িত্ব না। প্রাথমিকের বেসিক দায়িত্ব হলো একদম ফাউন্ডেশনাল নলেজটা দেয়া। ফাউন্ডেশনাল নলেজ কি? ভাষা, গণিত, হাউ টু বি এ সিটিজেন, এই তিনটা। ওই হাউ টু বি এ সিটিজেন এইখানে আপনার সিভিক মোরাল, ওই যে আপনি যে কথাগুলো বললেন গুড টাচ ব্যাড, হাজারো জিনিস আছে, এই তিনটা জিনিসের ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম তৈরি করছি। আপনি নতুন কারিকুলামের কথা বলছেন, আমরা সারা দেশেই তো আমাদের প্রতিনিধি আছে কিংবা আমাদের কাছে নানা ধরনের অভিযোগও আসে। আমরা যেটি দেখি যে প্রাথমিকের যে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা গ্রাম পর্যায় থেকে শহর পর্যন্ত প্রাইভেটে বাবা মারা বেশি আগ্রহী কেন হয়? যে না, পাশে একটা প্রাথমিক বিদ্যালয় সরকারি আছে, না তারা আপনার বেসরকারি যাবে। প্রশ্ন আস্কড এন্ড আনসার্ড কেন, মানে মানে আমি অলরেডি এটার উত্তর দিয়ে দিয়েছি, বাট তবু আপনি যেহেতু আবার আলাদা করে জিজ্ঞেস করেছেন তার জন্য এটা আলাদা করে উত্তর দিচ্ছি। আমি আপনাকে বলেছি যে কারেন্ট অবস্থা খুবই খারাপ। তো খুবই খারাপ যখন হবে তখন কেউ কেন যেতে চাইবে যদি তার অপশন থাকে? সো বেশিরভাগ জায়গায়, অনেক জায়গায় প্রাথমিকগুলো ভালো আছে, বাট বেশিরভাগ জায়গায় প্রাথমিকের এত দুরবস্থা যে তারা সরকারি প্রাথমিকে না যেয়ে বেসরকারিতে যাচ্ছে বা মাদ্রাসায় যাচ্ছে। এখন এখান এখানে থেকে মাদ্রাসায় যাওয়ার অনেক এখনো এখানেও দুটো আলোচনা আছে। একটা হলো যে অবভিয়াসলি খারাপ অবস্থা, কিন্তু খারাপ অবস্থা তো আর থাকবে না ভাই, সেটার জন্য আমরা কাজ করছি। সো আপনি 2 বছর পর 3 বছর পর এসে আমাকে সেম কথাটা জিজ্ঞেস করেন, আমি নিশ্চয়ই চাইবো না সেই সময় এই প্রশ্নটা। না না, এগেন মানে তখন আপনিই করবেন না, আমি সেটাই আর কি খুব কনফিডেন্সের সাথে বলছি ইনশাআল্লাহ। আর দ্বিতীয় আরেকটা পয়েন্ট আছে হলো যে ওই যে আপনি প্রাইভেটের কথা বললেন, সেই প্রাইভেটেও এটা আমাদের অধীনেই, রেগুলেশনগুলো প্রাইভেটটা কিভাবে রেগুলেটেড হবে সেটাও আমরাই দেখব। সো ইতিমধ্যে প্রাইভেট যত স্কুলস আছে তাদেরকে আমরা ডাকা শুরু করেছি, কারণ আমরা ম্যাক্সিমাম 2 বছরের ভেতরে প্রাথমিকের অবস্থান পরিবর্তন করতে চাই। মানে যে কারিকুলাম, টিচার, অবকাঠামো যা যা কিছু আছে সব কিছু ম্যাক্সিমাম 2 বছরের ভিতরে নতুন সিস্টেম ইন প্লেস আনতে চাই। এবং ওটা যখন আনবো তখন ওই সিস্টেমের আন্ডারে সকল সরকারি বেসরকারি সবাই থাকবে। সো ইতিমধ্যে আমরা আলোচনা শুরু করে দিয়েছি যেন সব কিছু অ্যালাইনমেন্টে থাকে। সো কারিকুলাম আমরা যেটা আনবো বেসরকারিতেও ওইটার অ্যালাইনমেন্ট, মানে ওটার সাথে অ্যালাইন করে কারিকুলাম হতে হবে। টিচারদের জন্য আমরা যে স্ট্যান্ডার্ড সেট করব, বেসরকারিতেও ওই স্ট্যান্ডার্ড মিনিমাম স্ট্যান্ডার্ড হিসেবে মানতে হবে। এর থেকে বেটার হতে পারো তুমি, আমার কোনো অসুবিধা নেই, বাট মিনিমাম স্ট্যান্ডার্ড এটা। অবকাঠামোগত ক্লাসরুমের স্ট্রাকচার, বাথরুম, খেলার মাঠ, প্লেগ্রাউন্ড, এগুলোর আমরা যেগুলো স্ট্যান্ডার্ড সেট করব, এই স্ট্যান্ডার্ডগুলো তাদেরকে মানতে হবে। সার্টেনটির সাথে বলতে পারছি না, বাট আমরা আশাবাদী 2 বছর, 2 বছরের ভিতরে আমরা এমন জায়গায় আসবো যে আপনি যদি চানও প্রাইভেটে যেতে, আপনি প্রাইভেটে যাবেন, প্রাইভেটে যে আপনি প্রাথমিকের স্ট্যান্ডার্ডটা, মানে প্রাথমিক স্ট্যান্ডার্ডটা আমরা এত উপরে উঠাবো ইনশাআল্লাহ যে সবগুলোতে আপনি সিমিলার স্ট্যান্ডার্ড পাবেন। সো তারপর আপনি প্রাইভেটে যেতে চান আপনি প্রাইভেটে যাবেন, আপনি প্রাথমিক মানে সরকারিতে যেতে চান আপনি সরকারিতে যাবেন।
গণতন্ত্র আপনার চয়েস, কিন্তু যেখানেই যান আপনি খারাপ সার্ভিস পাবেন না। ওই যে আজকে প্রাইভেটে কথা হয় না, বাচ্চাকে মারছে বা ঠিকভাবে পড়াচ্ছে না, বা মানে আপনি সরকারি প্রাথমিকের প্রবলেমগুলো আমার কাছে উত্থাপন করেন, এবং আমি মানছি আপনি যা যা প্রবলেম বলছেন তার থেকে বেশি প্রবলেম আমি নিজে দেখে আসছি সব জায়গায়। সো আমি আপনার কথাগুলো মানছি, কিন্তু প্রাইভেটেও কিন্তু এরকম অনেক প্রবলেমস আছে। সো মেইন আলোচনাটা হলো, মেইন কাজটা হলো পুরো জিনিসটা স্ট্যান্ডার্ড উপরে নিয়ে আসা। কিছুদিন আগে স্টার নিউজে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে বেসরকারি যারা এমপিওভুক্ত আছেন সেই শিক্ষকরা অবসর ভাতা পাচ্ছেন না বা নানা জটিলতা, সেসব বিষয় আপনার থেকে জানবো। আমরা যাব একটা ছোট্ট বিরতিতে, ফিরবো কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার, আর আমাদের সঙ্গে আমরা কথা বলছিলাম শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে। আপনাকে বিরতির আগে যেটি জানতে চেয়েছিলাম, এই যে এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছে তাদের যে ভাতা পেতে বিড়ম্বনা, অনেকে মারা যাওয়ার পরে আসলে তাদের সন্তানদের পর্যন্ত এই বিড়ম্বনার শিকার হতে হয়, তো এটি আসলে কমানো যায় এখানে কিভাবে? মানে দুটো জিনিস। প্রথমত মেইন পয়েন্টটা বলে নেই যে প্রাথমিকে কোনো এমপিওভুক্তকরণ নেই, এবং সো আমার মন্ত্রণালয়ের অধীনে এগুলো কিছু নেই, এগুলো পিওরলি শিক্ষা মন্ত্রণালয়, আমার যেহেতু প্রাথমিক এবং গণশিক্ষা, সো এমপিওটা আমার ইস্যুই না। তবে দ্বিতীয় আমি আপনাকে একটা জিনিস বলি, আমি পার্সোনালি, এবং এটা একেন আমি সরকারি পর্যায়ে বলছি না, আমি যেহেতু শিক্ষা নিয়ে আমার অনেক রিসার্চ আছে বিগত দিনগুলোতে, যে রিসার্চগুলো কম্পাইল করে পাঞ্জেরি কিছুদিন আগে একটা বইও বের করেছে, একদম, আমি লার্নিং নিজেও নেশন। গিয়েছিলাম। আপনি ছিলেন সেই অনুষ্ঠানেও ছিলেন, আশা করি বইটা পড়লেও আপনি বুঝবেন যে মানে শিক্ষা নিয়ে। আপনি সেটাকে শিক্ষার রূপরেখা বলছেন, ভবিষ্যতে হ্যাঁ, এটা কারণ আগামীতে ভালো কি করা যেতে পারে। কিন্তু পয়েন্টটা হলো যে আমি আমাকে পার্সোনাল লেভেলে যদি জিজ্ঞেস করেন, এই যে এই এমপিওভুক্তকরণ এই সিস্টেমটা, আমি এই সিস্টেমটারই পক্ষপাতী না। এই সিস্টেমটা ডিজাইন করা হয়েছিল যেই সময়, সেই সময় ভালো চেয়ে ভালো ভেবে ডিজাইন করা হয়েছিল, কিন্তু ডিজাইনটা যেহেতু খুব সিম্পল ভালো ভেবে করা হয়েছিল, এটার পরে অ্যাবিউজ এত বেশি হয়েছে যে আমার মনে হয় একটা সময় এসেছে এটা রিথিঙ্ক করার, পুনর্বিবেচনা করার। কিন্তু যেহেতু সেটার দায়িত্বে আমি নেই, এটা আমার বড় মাথা ব্যথা না। আমার এমনি নিজের অনেক বড় দায়িত্ব, যেটা আপনাকে প্রথমেই বললাম, যে 2 কোটির উপরে আমার শিক্ষার্থী, মানে পাবলিক প্রাইভেট, পাবলিক ধরলে 4 লাখের মতো আমার কর্মকর্তা আছেন, আর পাবলিক প্রাইভেট মিলে ধরলে 7 লাখের বেশি। সো এত বড় একটা জিনিস সামাল দিতে আমি অন্য কিছু আর দেখার আমার প্রয়োজন নাই। তবে আমি আমার জায়গা থেকে বলতে চেষ্টা করেছি এবং আগামীতে করব যে এই সিস্টেমটা হয়তো পুনর্বিবেচনা করে পুনর্গঠন করা গেলে ভালো হয়। মানে মেইন ইন্টেন্টটা এমপিওর পিছে খুব ভালো ছিল, কিন্তু সিস্টেমটার অনেক অ্যাবিউজ হয়েছে। সো এই অ্যাবিউজ ফ্রি কিভাবে একটা সিস্টেম তৈরি করা যায়, সো হয়তো এমপিও বাতিল করে অন্য কিছু কিভাবে করা যায়, সেটা নিয়ে চিন্তা করার সময় হয়তো এসেছে। আমরা শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কথা শুনছিলাম, কিন্তু তারও সবচেয়ে বড় পরিচয় আপনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, সবার আগে সেটি, এবং আপনি একজন রাজনীতিবিদও। তো যেহেতু মন্ত্রণালয়ে তো কিছুটা দায়বদ্ধতা থাকে, কিংবা একটা সিস্টেমিক ওয়েতে যেতে হয়, কিন্তু রাজনীতিবিদ যখন আপনি নির্বাচিত, তখন নিশ্চয়ই আপনার আরও বেশি দায়িত্ব থাকে, দায়বদ্ধতাও থাকে, যেহেতু মানুষ ভোট দিয়েছে আপনাকে। বিশেষ করে আপনি ঢাকার একবারে কেন্দ্রে, মোহাম্মদপুর শুনলেই শুরুতে মানে একটা বিষয় মাথায় চলে আসে, এখানে মতো আইন শৃঙ্খলার অবনতি অনেক বেশি। এটা আসলে কেন? এটা আপনার এটার একটা বড় কারণ আপনারা মানে আমি একটু ভেঙে গণমাধ্যম। গণমাধ্যম, হ্যাঁ। আমরা কি বেশি করে না, নাকি আসলে মানে আমি কেন সঠিকটাই বলছি বলি? না, মোহাম্মদপুরে ক্রাইম নেই এটা যদি কেউ বলে সে ডাহা মিথ্যা কথা বলছে। তবে স্ট্যাটিস্টিক্যাল রিয়ালিটি হলো যে ঢাকার যেই কয়েকটা অঞ্চলে ক্রাইম রেট বেশি, তার ভেতরে একটা মোহাম্মদপুর, তার ভেতরে একটা। এবং মোহাম্মদপুরে পার ক্যাপিটা, আমি কারণ এগেন আমার তো এলাকা, সো সবগুলো থানায় কত রিপোর্ট আসে, কি আসে, কত সব কিছু তো আমার খবর রাখতে হয়, মানে এটা আমার কাজ। যত ক্রাইম রিপোর্টেড বা যত ক্রাইম পারপেট্রেটেড হয় বৃহত্তর মোহাম্মদপুর এলাকায়, তার থেকে পুরান ঢাকার কিছু এলাকা আছে, মিরপুরের কিছু এলাকা আছে যেখানে আরও বেশি হয়। সো সেই হিসাবে এগেন আমি বলছি না যে মোহাম্মদপুর সবচেয়ে ভালো এই সেই, বাট আমি বলছি যে শুধুমাত্র মোহাম্মদপুরকে নিয়ে নিয়ে রিপোর্টিং এটা একটু ভুল। এটার একটা বড় কারণ আছে, এটা আবার একটা পজিটিভ কারণ আছে। ওই যে বাকি যে দুটো জায়গার কথা বললাম, শিক্ষিত মধ্যবিত্ত, স্পেশালি যারা গণমাধ্যমে কর্মরত আছেন, বাট ওভারঅল শিক্ষিত মধ্যবিত্তর হার আমার এলাকায় মানে বৃহত্তর মোহাম্মদপুরে অনেক বেশি। সো যেহেতু শিক্ষিত মধ্যবিত্তর হার অনেক বেশি,
এই যে ক্রাইমের রিপোর্টিং, সেটা নিউজ রিপোর্টিং হোক আর সেটা ওই যে টিকটক আর সোশ্যাল মিডিয়া রিপোর্টিং হোক, আমার এলাকায় বেশি হয়ে থাকে। কিন্তু পার ক্যাপিটা এই ক্রাইমগুলো আমার এলাকার থেকে মিরপুর, পুরান ঢাকায় কিছু এলাকা আছে আরো বেশি হয়। এগেন আমি সাফাই গাইছি না যে আমার এলাকা সবচেয়ে ভালো, না আমার এলাকা চ্যাম্পিয়ন না, তবে আমার এলাকায় যেটা আছে সেটাও সহনশীল না, এবং এটা কমাতে হবে। কমানোর জন্য আমরা অনেক কাজ করছি। যেমন ইতিমধ্যে ঢাকা শহরের সবচেয়ে বড় মানে একটা থানা অধীনে কত জনগোষ্ঠী, এটার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় হলো মোহাম্মদপুর থানা। আমার অধীনে 3টা থানা আছে, আপনার আদাবর থানা, মোহাম্মদপুর থানা এবং আপনার শেরেবাংলানগর থানার একটা অংশ। তো সবচেয়ে খারাপ অবস্থা মোহাম্মদপুর থানার। তো সেই জায়গা থেকে সরকার আমলে নিয়েছে, আমরা অ্যাপিল করেছি, সরকার সঠিকভাবে আমলে নিয়েছে, এবং মোহাম্মদপুরে 2টো নতুন থানা হতে যাচ্ছে। একটা থানা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাশ হয়ে গেছে, এখন আমরা ফাইন্যান্সে আছি না, এটা হলো আপনার রায়ের বাজার থানা। হ্যাঁ। আর বসিলাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, এটাও পাশ হয়ে যাবে ইনশাআল্লাহ, তারপর ফাইন্যান্সে চলে যাবে। সো আমরা আশাবাদী আগামী বছর এই সময় আমরা ওখানে আরো 2টো নতুন থানা পেতে যাচ্ছি, বিকজ বিশাল জনগোষ্ঠী কভারেজ এলাকার জন্য এই থানাটা দরকার। একই সাথে ইতিমধ্যে যে কাজগুলো আমরা শুরু করেছি, আমরা যেই জায়গাগুলোতে স্পেসিফিক কমপ্লেন আসছে, মনে করেন চাঁদুদ্দানের একটা স্পেসিফিক মহল্লা বা 3-4টা গলির ভিতরে বেশি কমপ্লেন আসছে, রায়ের বাছারের 2-3টা গলিতে বেশি কমপ্লেন আসছে, এই জায়গাগুলো বড়ভাবে ডিএমপিকে নিয়ে আমরা কাজ করছি। ঢাকা সিটি কর্পোরেশন আমাদেরকে অনেক সহযোগিতা করছে। সো ঢাকা সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুটোকে বিশালভাবে ধন্যবাদ জানাই, এই 2 অর্গানাইজেশনকে, ইনস্টিটিউশনকে বিশালভাবে ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে সহযোগিতা করছেন বড়ভাবে সিসিটিভি ক্যামেরার বেস্টনের ভিতরে নিয়ে আসা। সো 750-র উপরে সিসিটিভি ক্যামেরা আমাদের বৃহত্তর এলাকায় লাগানো হচ্ছে। একই সাথে যেখান থেকে আমরা বেশি কমপ্লেন পাচ্ছি ওই জায়গাটা আমরা টহল বাড়াচ্ছি, এবং যেই জায়গাগুলো থেকে বেশি কমপ্লেন পাচ্ছি ওই জায়গাগুলোতে আমরা আলাদা বিট অফিস, মানে ওই যে পুলিশ বক্স আছেন, এগুলো বসানোর ব্যবস্থা করছি। এবং গত 2 মাসে যে কয়টা বিট অফিস আমরা বসিয়েছি ওই জায়গাগুলোতে, ওই স্পেসিফিক মহল্লাতে ক্রাইম রিপোর্টিং অনেক কমে গেছে। চোখ মানে ক্রাইম নিয়ে আলোচনা বা ক্রাইমের পারপেট্রেশন, এগুলো অনেক কমে গেছে। সো আমরা ইভেনচুয়াল স্টেপস নিচ্ছি। আমি আশাবাদী এগেন স্কুলের সম্বন্ধে যেভাবে আপনাকে বললাম, আমাদের আগামী 1 বছরের ভিতরে যখন এই নতুন থানাগুলো হয়ে যাবে, এই অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে আমরা আরো অনেক কমিয়ে আনতে সক্ষম হব আমাদের মোহাম্মদপুর এলাকার ক্রাইম রেটগুলো। আপনি যে দাপ্তরিক কিংবা প্রশাসনিক যে স্টেপগুলোর কথা বললেন, এগুলো অনেকটা দৃশ্যমান, যেটা আমরাও জানি, কিন্তু যেটা আসলে দৃশ্যমান না, কিংবা এটিকে মানুষ সবচেয়ে বেশি বলে যে অপরাধগুলো আরো বাড়ার ক্ষেত্রে, সেটি হচ্ছে যারা ক্ষমতাসীন দল থাকে তাদের আসলে একটা গুন্ডা বাহিনী থাকে। এটা একটা প্রচলিত দেখেন কথা। এই কথাটা এটা আসলে কতটা সত্যি? দেখেন এই কথাটা মানে সত্যি এবং মিথ্যা। কেন আমি আপনাকে পরিষ্কার করি। আমাদের দেশে একটা প্রবণতা আছে, যে কোনো ধরনের দুষ্টামি করতে চায় সে বের হয়ে বুক থাপড়ে বলে সে সরকারি দলের কর্মী বা নেতা। হ্যাঁ, এই সেম ভদ্রলোকের বা অভদ্রলোকের আপনি দেখবেন কিছুদিন আগে নৌকাওয়ালা পোস্টার ছিল, 2 দিন পর হয়তো দেখবেন ধানের শীষে পোস্টার, 2 দিন পর হয়তো অন্য কেউ যদি সরকারি দায়িত্বে আসে তার পোস্টার। তো এই প্রবণতাগুলো কমানোর জন্য আমরা কাজ করছি। আমরা চেষ্টা করছি একদম পরিষ্কার করা, মানে সরকারি দলের সাথে কারা সম্পৃক্ত আছেন কারা নেই। মানে এখন র্যান্ডম কেউ যদি যে বলে আমি সরকারি দল সাপোর্ট করি, আমি ধানের শীষ দিয়ে একটা না, পোস্টার, অনেক সময় ছবি দেখা যায়। না ওই যে ধানের শীষ দিয়ে পোস্টার দিব, আপনি কি করবেন তাকে? এখন এই কারণে আমরা পোস্টারের জন্য, মানে আমাদের এলাকায় যেটা আমরা করতে চেষ্টা করছি, ঢাকা সিটি কর্পোরেশনের সহযোগিতাও সেখানে চেয়েছি, ওনারাও করছেন। ঢাকা সিটি কর্পোরেশন আমাদেরকে অনেক সহযোগিতা করছেন, সেই কারণে আমি আমাদের অ্যাডমিনিস্ট্রেটর মহোদয়কেও ধন্যবাদ জানাই। তো সেখানে আমাদেরকে যেটা সহযোগিতা করছেন যে স্পেসিফিক পোস্টার ওয়াল করে দেওয়া হবে, অন্য যে কোনো জায়গায় পোস্টার লাগানো একদম নিষিদ্ধ, বড় জরিমানা। এটা কি সম্ভব আসলে? আমরা চেষ্টা করছি, এটা ওয়ালগুলো স্পেসিফাই করলে তারপর আমরা করবো। এখানে প্রচেষ্টা, আমরা একটা একটা করে দেখি যেন এটা করা, মানে র্যান্ডম সবাই এগুলো পোস্টারিং করতে না পারে। সো ওই যে চেহারা দেখানোর যে প্রবণতা, এটা আমরা কমাতে চেষ্টা করছি। সামনে দেখি আস্তে আস্তে আমরা এলাকাবাসীদের সাথেও রেগুলারলি কথা বলছি। যেমন এখানে দেখেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবার আমাদের এলাকায় আমরা উন্মুক্ত টাউন হল মিটিংয়ের ব্যবস্থা করেছি। প্রত্যেক মাসে সকল সরকারি প্রতিষ্ঠান নিয়ে পাবলিকের সম্মুখীন হই আমরা, এবং পাবলিক আমাদের কাছে প্রশ্ন তুলে, ঝামেলাগুলো জানায়, কমপ্লেন করে, এবং আমরা ইমিডিয়েটলি ওগুলো কমপ্লেন, এবং ওখানে আপনাদেরকেও দাওয়াত জানাই, আপনারা 1-2টাতে ছিলেন। সো এই রেগুলারলি আমরা এই জিনিসগুলো করছি। সো আমরা কাজ করছি, ইনশাআল্লাহ আমরা আশাবাদী যত সমস্যা আছে সমাধানের পথে আমরা খুব শীঘ্রই পৌঁছাতে পারবো। আপনি যখন সরকারি দল, সেটি তো বেশি না, মাত্র 3 মাস 3.5 মাস হলো, কিন্তু বিরোধী দলের একটা অংশে বিশাল সময় ধরে ছিলেন, বছরের পর বছর। একেবারে মানে যদি আমি নির্ধারিত প্রশ্ন করতে চাই, সরকারি দল নাকি বিরোধী দল,
কোনটাতে আসলে মানুষের জন্য, জনমানুষের জন্য বেশি কাজ করা যায়? আমি দুবার সরকারি কোয়ালিশনে ছিলাম। আমার রাজনৈতিক আপনার যাত্রা শুরু ২০১২ সালে। তখন আমি সরকারি কোয়ালিশনে ছিলাম। এখন আমি সরকারি কোয়ালিশনে আছি। মাঝখানে ১২ বছর আমি কমপ্লিটলি বিরোধী ছিলাম। শুরুতে তো সরকারি কোয়ালিশনের দলের থেকে বিরোধী ছিলাম, যার জন্য আমি দল ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, তো সরকারি দলে থাকলে আপনার দায়িত্ব অনেক থাকে, মানে সরকারি পজিশনে থাকলে, যদিও শুরুতে তখন আমি সরকারি পজিশনে ছিলাম না, কোয়ালিশন দলের বড় নেতৃত্বের জায়গায় ছিলাম। সরকারি পজিশনে থাকলে এখন যেটা আছি, জনপ্রতিনিধি একটা, আবার মন্ত্রণালয়ের দায়িত্ব একটা, তখন আপনার দায়িত্ব অনেক, কাজের পরিধি বিশাল, এবং আপনি জবাবদিহি জনগণের কাছে। আবার বিরোধী দলে থাকলে তখন আপনার দায়িত্ব আছে কিন্তু কাজের পরিধি নেই। দায়িত্ব কি? সরকারের ভুল ত্রুটিগুলো বারংবার জনসম্মুখে নিয়ে আসা, মিডিয়ার কাছে নিয়ে আসা, সেটা নিয়ে প্রতিবাদ জানানো। তো এখানে আমাদের যে সমস্যাটা ছিল, আমরা যখন বিরোধী রাজনীতিতে ছিলাম তখন আমাদের যেটা সমস্যা ছিল যে আমরা তো কথা বলার স্বাধীনতা ছিল না। আপনাদের সাথে এরকম কোনো একটা কথায়, মানে এরকম তো আমরা আসলে বসা হতো না, বা যেখানেই বসা হতো আর কি, ক্যামেরার সামনে দুটো কথা বললেই ওই ১২ তলা ১৩ তলা যাই হোক, এরকম কিছু পরিচিত জায়গা আছে, এসব জায়গা থেকে ইমিডিয়েট আমাদের কাছে ফোন কল আসতো। খুব বেশি কিছু বলে ফেললে গাড়ি চলে আসতো দাওয়াত দিয়ে, মানে ফ্রি ট্যাক্সি আর কি, চলেন, জাস্ট অনেক আরামের ট্যাক্সি না আর কি। একটু চা খেয়ে আসেন। তো হ্যাঁ, চা খাওয়ার এরকম মানে সর্ট অফ লাইক, মানে জোরপূর্বক চা খাওয়ার দাওয়াত আর কি, হ্যাঁ, এগুলো আসতো। তবে একটা জিনিস, গতকাল একটা মজার ঘটনা আর কি, গতকাল গাড়ি করে আসছি, তো আমার যিনি, মানে আমার মন্ত্রণালয়ের ড্রাইভার, মন্ত্রণালয়ের গাড়ি, তো মন্ত্রণালয়ের ড্রাইভার বলছিলেন যে স্যার ওইটা কিন্তু ওই যে হারুনের ভাতের হোটেল। তো তখন মানে আমি যেটা আমার ড্রাইভারকেও বলছিলাম আর কি, যে এই একটা জায়গায় আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়নি যাওয়ার, যদিও আমার পরিবারবর্গকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, আমার কারণেই নিয়ে যাওয়া হয়েছে, আমার পরিবারবর্গকে, আমার বাবাকেও অসম্মান করা হয়েছে, টেনে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমার ওখানে যাওয়া হয়নি। তো ওইটাই, এরকম দুই একটা হয়তো বাকি ছিল আর কি। বিএনপি সরকার কি এরকম কোনো ভাতের হোটেল করতে চায় বা কখন করবে? বিএনপি সরকার, মানে আমাদের যে এখন বিএনপি নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার, আমাদের এই সরকার গণতান্ত্রিক সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গণতান্ত্রিক প্রধানমন্ত্রী। উনি পার্সোনালি তো একদম তীব্রভাবে গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু সেটা উনি পার্সন। আমরা যখন সরকারে আসি, সরকারি দায়িত্বে আসি, তখন ব্যক্তিটা ম্যাটার করে না, ববি হাজ্জাজকে আসে যায় না, সো অ্যান্ড সো ব্যক্তিকে আসে যায় না। কিন্তু জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু জনতার ভোটে, এবং উনি প্রত্যেকটা জায়গায় জনতার কাছে জবাবদিহি। প্রত্যেকটা ক্যাবিনেট মিটিংয়ে কথা শুরু হয় জবাবদিহিতা দিয়ে, কথা শেষ হয় জবাবদিহিতা দিয়ে। সো এই সরকার জবাবদিহিতার বাইরে যাবে এটা আমি বিশ্বাস করি না। আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলছেন, তিনি ৩ মাসে যে সংস্কৃতি বদলের, রাজনীতি যে সংস্কৃতি বদল, বিশেষ করে ভিভিআইপি প্রোটোকল কিংবা অফিসে না গিয়েও বাসায় বসে অফিস করার যে সংস্কৃতি, সেটি আমরা দৃশ্যমান দেখছি। কিন্তু আরও অভিযোগ আছে যেটা, যে প্রধানমন্ত্রী চাইছেন কিন্তু তাকে আসলে সরকারেরই অনেকে সেভাবে সহযোগিতা করছেন না, বা তারা একটু ধীরচল নীতিতে যেতে চাচ্ছেন, যে এত কাজ করা যাবে না। এটা কতটা না, সত্যি? এটা 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 সত্যি না। এটা সত্যি না মানে কি, ইন দ্য সেন্স যে দেখেন, সব কাজ হয়তো এক পেসে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, মানে ওনার কোনো দিন নাই রাত নাই, এবং মাঝে মধ্যে মন্ত্রিসভায় আমাদের অনেক কলিগরা একটু মানে দুষ্টামি করে একটু মন খারাপ করেন আর কি, হ্যাঁ এত কাজ, হ্যাঁ। কিন্তু মন্ত্রিসভার, মানে এগেন এই যে বললাম দুষ্টামি করে মন খারাপ করে, সবাই কিন্তু আসলে উৎফুল্ল, কারণ এরাও সবাই কিন্তু নির্বাচিত হয়ে এসছেন। মানে আমি টেকনোক্র্যাটদের একজন দুজন তাদের কথা বাদ দিচ্ছি, ওনারাও দেশপ্রেমী, বাট আমি বলছি নির্বাচিত যারা হয়ে এসছেন, নির্বাচিত হয়ে আসা কিন্তু চারটিখানি কথা না। সো এনারা সবাই কিন্তু এলাকার জনবান্ধব, জনগণের সাথে তারা আছেন এবং জনগণের কাছে তারা জবাবদিহি, তারা ওইসব কাজ করেই নির্বাচিত হয়ে এসেছেন। সো তারা বিশ্রাম নিতে আসেন নাই, কিন্তু তারা এসছেনই কাজ করতে। মজা করে দু এক সময় বলেন প্রধানমন্ত্রী অনেক কাজ করে, বাট তারা এসেছেনই কাজ করতে। সো তারাও নিরলসভাবে কাজ করছে। যেই জায়গাটা এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী এটা পরিষ্কার করেছেন, আমরা একটা ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নিয়েছি। সো প্রত্যেকটা জিনিস, যেমন আমার মন্ত্রণালয় নিয়ে আমি বলছি যে সব কিছু জাত অবস্থা আমরা এখন সঠিক পথে আনবো। তো এই যে সঠিক পথে আনছি, এটা তো সময় লাগবে না ভাই, একটু তো সময় লাগবে। এই সময়টা মানে কতদিন আপনারা বলতে পারবেন যে না আমরা ঠিক এটার কাছাকাছি কিছু চেয়েছিলাম? হ্যাঁ, ওকে ফাইন, 1 বছর, 2 আমি বছর। আমার মন্ত্রণালয় রিলেটেড বলছি যে ইনশাআল্লাহ 2 বছরে আমি আশাবাদী আমরা যেটার কাছাকাছি চেয়েছিলাম সেটার কাছাকাছি যেতে, মানে 2 বছরে কি করতে চাই
সেটা কাছাকাছি যেতে সক্ষম হবো এটা বলে আমি বিশ্বাস করি। আপনি রাজনীতিবিদের বাইরে আপনি একজন শিক্ষক, আপনি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক, জি। বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং বিশ্বের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়গুলোর একটাতে পড়েছেন। আমি যদি একটু জানতে চাই যে বাংলাদেশ থেকে মানে মেধা পাচার হয় এটা বলে, এবং এটা অনেক ক্ষেত্রে সত্যিও আমরা দেখি, শুধুমাত্র এখানে মূল্যায়ন না পাওয়ার কারণে। এবং একই সাথে অনেকে বাইরে থেকে পড়ে এসে চাকরি আসলে বাংলাদেশে সেভাবে পায় না। অনেকেই বলে যে না, চীন থেকে পড়ে আসছে, চীনের সার্টিফিকেটের মূল্যায়ন না, বিভিন্ন কোম্পানিতে আমরা শুনি, আমাদের কাছে অভিযোগ আসে। এটার আসলে সমন্বয়টা আসলে কারা করবে, কি করবে? মূল্যায়নের জন্য মানে আপনার পুরো সিস্টেমটা তৈরি থাকতে হয়, আমাদের সিস্টেমটা তৈরি নেই। সো ব্রেন ড্রেনটাই স্বাভাবিক। এগেন আমরা ব্রেন ড্রেন দেখতে চাই না আগামী দিনগুলোতে, সেটার জন্য আমরা কাজ করছি। তার জন্য পুরো সিস্টেমটা বদল করতে হচ্ছে, যেটা আমরা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সকলে মিলে করছি। কিন্তু এখন যে অবস্থানে আছে, যারা অনেক ভালো করতে পারেন তারা দেশে কেন থাকবেন? কারণ তাদের তো মূল্যায়ন হবে না, তারা বাইরে যেয়ে করতে পারবেন। সাপোজ আপনি ফিজিক্স বা আপনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, কেমিস্ট্রি, আপনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। এখন কেমিস্ট্রিতে আপনি যদি খুব ভালো কিছু করেন, আমাদের এখানে ওই ল্যাব আছে যেখানে আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন। না না, আমি ওই ওই যে ছোটখাটো ডাক্তারি ল্যাবের কথা বলছি না, আমি বলছি প্রপার যে রিসার্চ, কাটিং এজ রিসার্চ ল্যাবস এরকম আছে যেখানে আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন। না, এগুলোর জন্য আপনার অন্য কোনো দেশে যেতে হবে। তাহলে আপনি ওটা ছেড়ে এখানে কেন আসবেন? সো সমষ্টিগত পরিবর্তন আনতে হবে যখন আপনি অ্যাকচুয়ালি আসবেন। এখন উইদাউট ডিসরেসপেক্টিং এনিবডি, বেশিরভাগ যারা ফিরে আসছেন, বেশিরভাগ, সবাই না, অনেক মেধাবীরাও ফিরে আসছেন, বাট বেশিরভাগ যারা ফিরে আসছেন তারা ওই লেভেলের মেধাবী না যে ওখানে অনেক বড় কিছু করতে পারতেন, সেই কারণে ফিরে আসছেন। আমরা চাই বেশিরভাগ যারা মেধাবী তারা ফিরে আসেন, এবং সেই কারণে ওই যে ওই স্ট্রাকচারাল চেঞ্জেসগুলোর জন্য আমরা কাজ করছি। আপনি আপনার রাজনীতি জীবনের একেবারে শুরুর দিকে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান, তার উপদেষ্টা হয়েও কাজ করেছেন, বিশেষ সহকারীও বলা যায়। এখন জাতীয় পার্টির যে অবস্থা, তার ভবিষ্যৎ কি দেখেন? আচ্ছা, আমি উপদেষ্টা, সহকারী না, বিশেষ উপদেষ্টা পদ ছিল আমার। সেখানেই বললাম যে মানে ওই যে 2012 সালে আমার যখন যাত্রা শুরু হয়, রাজনৈতিক যাত্রা, তখন জাতীয় পার্টি সরকারের কোয়ালিশন পার্টনার ছিল, 3টা মন্ত্রী ছিল তখন। সো আমি সরকারি কোয়ালিশনের অংশ হয়ে রাজনীতিতে যোগদান করি, এবং সেখানে যেহেতু পার্টি চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা হিসেবে যোগদান করি, একদম মানে হায়ারার্কিতে অনেক উপর থেকেই আমি আমার যাত্রা শুরু। তখন একটা সম্ভাবনা ছিল ওই পার্টির দ্বারা দেশ জাতিকে ভালো কিছু দেওয়ার, একটা সম্ভাবনা ছিল, কারণ প্রধান 3-4টা পার্টির ভিতরে ওটা ছিল। আজকে ওই পার্টি ইজ মরিবান্ড, মানে অনেক ডেথ বেড বলাটা হয়তো ভুল হবে, মানে হয়তো আসলে প্রাণ ত্যাগ করেছে পার্টি হিসেবে হয়তো প্রাণ ত্যাগ করেছে। 2-1 জন আছেন যারা ওই পার্টির নাম ধারণ করে পজিশনের নাম নিয়ে দুটা কথা বলছেন, বা আপনারা টকশোতে ডাকছেন বলে তাদের চেহারা কেউ চিনছে, বাট তাছাড়া পার্টিগতভাবে মানে একটা আইডিওলজি, sort of পার্টি স্ট্রাকচার, সেই হিসেবে এই পার্টি আর নেই, এটা আসলেই নেই। সো ওই পার্টি শেষ। আমরা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কথা শুনলাম, রাজনীতিবিদ, শিক্ষক, পুরোটা শুনলাম। আপনি একই সাথে সন্তানের পিতা এবং কারণের স্বামী, এবং আপনার সহধর্মিণী, উনিও একটা দায়িত্বে আছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বলা যায়। তো এই দুজনের কাজের আসলে যখন একসাথে বের হন বাসা থেকে, সব মিলিয়ে অসুবিধা হয় কখনো? সব এত না, এই কাজের চাপ। পর্যন্ত কখনো একসাথে বের হয়নি বাসা থেকে। উনি একজন বিজ্ঞ আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট অফ দ্য সুপ্রিম কোর্ট, ব্যারিস্টার। সো ওনার কাজের পরিধি সবসময় অনেক বেশি ছিল। একাডেমিক হিসেবে আমার কাজের পরিধি ওই হিসেবে, অফিসিয়াল কাজের পরিধি ওনার থেকে কম ছিল। আবার রাজনীতিবিদ হিসেবে আমরা সবসময় জনগণের, সো আবার ওই হিসেবে আবার কাজের পরিধি বেশি ছিল, যে রাত 2টা নাই, 3টা নাই, 5টা নাই আমাদের ডাক পড়ে, ওনার আবার এইভাবে ডাক পড়ে না। এই মুহূর্তে উনি বিসিবিরও অ্যাডহক কমিটির একটা দায়িত্বে আছেন, তা ওনাকে সম্মান জানিয়ে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তো উনি ওই অ্যাডহক কমিটিতে আছেন, উনি পরে আবার এই নির্বাচিত এগুলোতে উনি এখানে অ্যাডহক কমিটিতে ওনাকে দাওয়াত জানিয়েছিলেন, উনি 3 মাসের নির্বাচন করবেন না? না না না, উনি এগুলোতে একেবারে ইন্টারেস্টেড না। মানে উনি দায়িত্ব পালনে ইন্টারেস্টেড, ওনার দায়িত্ব আইনজীবী হিসাবে। সো কোর্টে উনি এই দায়িত্ব পালন করেন। সো বিসিবি থেকে যখন ওনাকে দাওয়াত জানানো হয়েছে যে অল্প সময়ের জন্য, যে এই সময় আইনগত সহযোগিতা এবং এই জিনিসগুলো তাদের দরকার, সো এই সময় ওই জায়গায় যদি উনি সময় দিতে পারেন, সো দেশ জাতির কথা চিন্তা করে উনি ওইটুকু সময় দিয়েছেন। ওই নির্বাচিত পজিশন বিসিবি এগুলোতে উনি ইন্টারেস্টেড না, থাকবেনও না। তো উনার কাজের পরিধি এক ধরনের, আমার কাজের পরিধি এক ধরনের, আমরা দুজনেই অনেক ব্যস্ত থাকতে, এখানে আসলে সাফার করে সবচেয়ে বেশি আমাদের বাচ্চারা। তবে আমার 2 মেয়ে,
তো আমরা তবে আমাদের সবসময় একটা প্রচেষ্টা থাকে, যখনই যতটুকু সময় বের করতে পারি আমরা চারজন একসাথে কাটাতে চেষ্টা করি। সো ওখান থেকে একটা ব্যালেন্স আমরা করে ফেলি মোটামুটি। আমি আমি অ্যাটলিস্ট আমি হোপফুল যে আমরা করতে পারছি ব্যালেন্স কিছু। তাহলে এবার ঈদটা নিশ্চয়ই একটু ভিন্ন না, আপনাদের ঈদের তো জন্য। এইবার ঈদটা ভিন্ন একটা বড় কারণ আছে হলো যে এখন আমার বড় মেয়ের তার ও লেভেল পরীক্ষা চলছে। সো তার আবার ওই যে পরীক্ষার চাপটা আছে, ওই কারণে এবার ঈদটা একটু ভিন্ন। আর কারণ তাছাড়া ওই ঈদ উল ফিতর আর ঈদ উল আজহায় আকাশ পাতাল তফাৎ নেই, মানে লাইক সরকারি দায়িত্ব, এলাকার দায়িত্ব ঈদ উল ফিতরেও ছিল। সো একবার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে। সো এটা দ্বিতীয়বার। সো এখানে একে বড় ফারাক নেই। তবে এই মন্ত্রণালয় বা এই নির্বাচিত হবার আগের ঈদগুলোর সাথে এখনকার ঈদগুলোর একটু ফারাক তো আছে। আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দিলেন আপনি, এই সময় দেওয়ার জন্য আপনাকে ব্যস্ততার মধ্যেও স্টার নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ঈদ মুবারক again। আপনাকেও এগেইন ঈদ মোবারক। আমরা কথা বলছিলাম প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে। তিনি তার পারিবারিক, রাজনৈতিক এবং দলীয় যে কার্যক্রমগুলো, সামনের পরিকল্পনা কি, এবং তিনি একটা কথা বলেছেন 2 বছরের মধ্যে একটা দৃশ্যমান যে অগ্রগতি সেটি দেখতে পাবে বাংলাদেশ। আমরাও সেটি প্রত্যাশা করি। আর সেই প্রত্যাশা রেখেই আজকে স্টার নিউজের বিশেষ আয়োজন শেষ করছি এখানেই। আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।